আচ্ছা, আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে নর্মালাইজেশন টেকনিক। তো আমরা প্রথমে 6 এডিশন থেকে কিছুটা দেখবো, তারপর যেটা আমাদের নর্মালাইজেশন আছে 7th এডিশন সেখান থেকে দেখবো। তো এখানে যে নর্মালাইজেশন নিয়ে যেটা আছে, স্লাইড গুলো দিয়ে দিব, তোমাদের অসুবিধা নাই। তো এই নর্মালাইজেশন বেসিক্যালি যে এটা হচ্ছে একটা টেকনিক। ওই যে এখানে দেওয়া আছে যে সমস্যা। সো নর্মালাইজেশন বেসিক্যালি একটা টেকনিক, is a process restructuring the relational database in accordance with a series of so-called normal forms in order to reduce data redundancy and improve data integrity. বেসিক্যালি এটা একটা কি বলবো যে রিস্ট্রাকচারিং এ রিলেশনাল ডাটাবেস। তার মানে কি, তোমার ডাটাবেস আছে বা টেবিল গুলো আছে, সেটাকে তুমি কি করবা, রিস্ট্রাকচার করতে পারো বা রিস্ট্রাকচার করবা। কিভাবে রিস্ট্রাকচার করবা? উইথ এ সিরিজ অফ সো কল্ড নর্মাল ফর্মস, কিছু নর্মাল ফর্ম দেওয়া আছে, সেইটার উপর বেস করে তুমি কি করবা, নরমালাইজ করবা। কিসের জন্য করবা? ইন অর্ডার টু রিডিউস ডাটা রিডান্ডেন্সি, যাতে ডাটার মধ্যে রিডান্ডেন্সি কম দেখা দেয়, আর এবং হচ্ছে কি ডাটার ইন্টিগ্রিটিটা বেটার হয়। হুম তো এটা বেসিক্যালি প্রপোজ করছিল এডগার এফ কড, যিনি বেসিক্যালি ডাটাবেসে যিনি জনক ছিলেন, উনি এটাকে প্রপোজ করছিলেন। উনি বলছিলেন বেশ কিছু সুবিধার কথা, এখানে উনি এগুলো বলছিলেন যে বেশ কিছু সুবিধা আছে, আনডিজারেবল ইনসারশন, আপডেট ডিলিশন গুলা হয় না। তারপর হচ্ছে গিয়ে আরো ফার্দার এখানে বেশ কিছু বলছে আর কি, ইনফরমেটিভ হয়, ইউজারদের কাছে মোর ইনফরমেটিভ হয়, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স বা অন্য যেগুলো আছে কোয়ারি স্ট্যাটিস্টিক্স, সেগুলো বেটার রেজাল্ট দেয়, ইত্যাদি ইত্যাদি আছে কিছু জিনিস, সেগুলো আমরা দেখি, সামনে দেখবো। আচ্ছা, এখন আমরা দেখবো যে যদি কি বলে ডাটাবেসের টেবিল গুলা যদি নর্মালাইজড অবস্থা না হয়, তাহলে তিনটা প্রবলেম দেখা দিতে পারে। একটাকে বলতেছি আপডেট অ্যানোমালি, একটাকে বলতেছি ইনসার্শন অ্যানোমালি, আর একটাকে বলতেছি আমরা ডিলিশন অ্যানোমালি। ওকে, তো আমরা দেখি যে কোনটা কি জিনিস, আপডেট অ্যানোমালি কি, তারপর হচ্ছে গিয়ে বাকিগুলা কি, ইনসার্শন কি, আর হচ্ছে ডিলিট। অ্যানোমালি মানে হচ্ছে সমস্যা বা কি অসুবিধা হইতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা টেবিল দিচ্ছে, এই টেবিলটা নর্মালাইজড অবস্থায় নাই। হুম এবং এই টেবিলটা যেহেতু নর্মালাইজড অবস্থায় নাই, এজন্য কি প্রবলেম দেখা দিতে পারে, আপডেট করতে গিয়ে অ্যানোমালি হইতে পারে বা ঝামেলা হতে পারে। দেখো এখানে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি অ্যাড্রেস আছে, স্কিল আছে। সো 426 দেখো, তার স্কিল দুইটা, একটা হচ্ছে টাইপিং আর একটা হচ্ছে শর্ট হ্যান্ড। তারপর দেখো 519, সেখানে আছে দেখো 94 চেস্টার স্ট্রিট, তার পাবলিক স্পিকিং। আবার 519-এরই দেখো 94 ওয়ালনাট এভিনিউ, কার্পেন্ট্রি। তার মানে একটা লোক, তার দেখো দুইটা অ্যাড্রেস। বেসিক্যালি এটা এক ধরনের কি বলবো, ইনকনসিস্টেন্সি বলতে পারো। এরকম কেন হলো, যে ধরো হচ্ছে গিয়ে কোনো একটা কারণে, যদি আমি ধরো যেটা যেটা জিনিসটা আলোচনা করছে, যদি আমরা কোনো একটা আইডির এগেনস্টে, ধরো 519 যে আইডিটা আছে, এটা ধরো আমি তার অ্যাড্রেস পরিবর্তন করতে চাই, আপডেট করতে চাই। এখন আপডেট করতে গিয়ে যদি দেখা যায় আপডেটটা কোনো কারণে যদি পার্শিয়ালি সাকসেসফুল হয়, তখন দেখা গেছে একটা আপডেট হয়েছে, ধরো আর একটা আপডেট হয় নাই। যে কারণেই হোক না কেন, হয়তো তুমি জানো যে 519-এর পাবলিক স্পিকিং একটা বৈশিষ্ট্য আছে, তো তুমি ওয়্যার ক্লজ দিয়ে পাবলিক স্পিকিংটা ধরো আপডেট করছো, কিন্তু কোনটা আপডেট করো নাই, কার্পেন্ট্রি যেটা আছে সেটা তুমি আপডেট করো নাই। তাহলে কি হবে, একটা মানুষের দুইটা অ্যাড্রেস দেখাচ্ছে, এটা এক ধরনের ইনকনসিস্টেন্সি। এই ফেনোমেনাটাকে কি বলতেছে আমরা, আপডেট অ্যানোমালি। অর্থাৎ আপডেট করতে গিয়ে আমরা কি প্রবলেমে পেতে পারি, কেন এই প্রবলেমটা দেখা দিল, এই প্রবলেমটা দেখা দিচ্ছে কারণ টেবিলটা নর্মালাইজড অবস্থায় নাই। ক্লিয়ার? বুঝা গেছে আমার কথা? Yes, sir. সো এটা এই আপডেট অ্যানোমালি দেখা দিচ্ছে, একটা টেবিলের ডাটা ছিল, আপডেট করতে গেছো, যেহেতু 519-এর এগেইনস্টে অনেকগুলো ডাটা ছিল, তো একটা রো বা একাধিক রো আপডেট হয়েছে, আবার একটা রো বা একাধিক রো আপডেট হয়নি, যে কারণেই হোক না কেন। তো এটা হলে দেখা যাচ্ছে এক ব্যক্তি দুই রকমের অ্যাড্রেস পাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে আপডেট অ্যানোমালি। ওকে, এবং এই প্রবলেমটা দেখা দিচ্ছে নরমালাইজ অবস্থায় নয় দেখে। পরেরটা দেখো ইনসার্শন অ্যানোমালি বলছে। এখানেও সেম সিনারিও, যেখানে একটা টেবিল দেওয়া আছে, ফ্যাকাল্টি ডেট, ফ্যাকাল্টির নাম, ফ্যাকাল্টিকে কবে জয়েন করছে বা ফ্যাকাল্টিকে কবে থেকে হায়ার করা হয়েছে, এবং তার উনি কোন কোর্সগুলো পড়ায়। এই টেবিলটা নরমালাইজড অবস্থায় নাই, নরমালাইজড অবস্থায় না থাকার কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। ওকে, আচ্ছা, এবং নরমালাইজ প্রবলেম আরেকটা জিনিস হচ্ছে ডাটা রিডান্ডেন্সি থাকে। খেয়াল করো যে 426 এই যে এই অ্যাড্রেস গুলা বারবার রিপিট করতেছে। এখানে দেখো ফ্যাকাল্টি এন্ড দেয়ার কোর্সেস, দেখো যে ডাক্তার গিডেন্স, তারপর কি পারস্টেইন। তো এখন ধরো ডক্টর নিউসাম বলে একজন ভদ্রলোক জয়েন করছে,
হ্যাঁ, কিন্তু তাকে এখনো কোনো কোর্স দেওয়া হয়নি। ঠিক আছে? তাহলে এখন ধরো তুমি যখন রেকর্ডিং করতে যাবা, এই ডাটাটা তুমি যখন ইনসার্ট করতে যাবা, তখন দেখা যাবে যে তোমাকে আইদার এই জায়গাটায় নাল বসাইতে হবে, অথবা তুমি এখন তুমি এটাকে, অথবা তুমি ইনসার্ট করতে পারবে না, এরকমই একটা ব্যাপার। দেখো, there are circumstances in which certain facts cannot be recorded at all, ওনাকে ওই যে রেকর্ড করা যাচ্ছে না বা ইনসার্ট করা যাচ্ছে না। For example, each course in a faculty and their courses relation might contain a faculty ID, name, faculty hire date, and course code. Therefore, we can record the details of any faculty member who teaches at least one course. অর্থাৎ যদি একটা কোর্সও যদি থাকতো তাহলে আমাকে এই জায়গাতে নাল বসাইতে হতো না। আর যদি তাকে একটা কোর্স অ্যাসাইন না করা হয় তাহলে আমি এই ডাটাটা ইনসার্ট করতে পারবো, কিন্তু ওই যে যেটা বললাম, ওই কোর্স কোডের জায়গায় আমাকে নাল ইনসার্ট করতে হবে। এই ঘটনাটাকে বলতেছি আমরা ইনসার্শন অ্যানোমালি। ওকে, এই যে দেখো নাল লেখা আছে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। 3 নাম্বার দেখো হচ্ছে বলছে যে ডিলিশন অ্যানোমালি। ডিলিশন অ্যানোমালি যেটা বলতেছে যে তুমি যদি কোনো ডাটা ডিলিট করতে চাও তাহলে আসলে এটার সাথে করসপন্ডিং অন্য আরেকটা ডাটা ডিলিট হয়ে যেতে পারে। যেমন এখানে যেটা বলতেছে ডক্টর গিডেন্স ধরো ইউনিভার্সিটি ছেড়ে চলে যাবেন, ঠিক আছে? এখন তুমি যদি ডক্টর গিডেন্সের ইনফরমেশনটা এখান থেকে ডিলিট করতে চাও তাহলে উনি যে ইঞ্জিনিয়ারিং 206 পড়াইতেন সেই ইনফরমেশনটাও কিন্তু এই টেবিল থেকে ডিলিট হয়ে যাবে। কিন্তু আমরা আসলে কি করতে চাচ্ছি না, ইঞ্জিনিয়ারিং 206 এই ইনফরমেশনটা কি করতে চাচ্ছি না, ডিলিট করতে চাচ্ছি না। আমরা শুধু চাচ্ছি ডাক্তার গিডেন্স এর ইনফরমেশন গুলো ডিলিট করতে। বা ডিলিট এলিমেন্টেশন যেটা বলতেছে ডাক্তার গিডেন্স এর কি বলে ডাটাটা ডিলিট করার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং 206 এর ডাটাটাও ডিলিট হয়ে যাবে। সেটাই বলছে, আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস ডিলিশন অফ ডাটা রিপ্রেজেন্টিং সার্টেন ফ্যাক্টস নেসেসিয়েটস ডিলিশন অফ ডাটা রিপ্রেজেন্টিং কমপ্লিটলি ডিফারেন্ট ফ্যাক্ট। মানে চাচ্ছ ডাক্তার গিডেন্টের ইনফরমেশন করতে, কিন্তু একই সাথে কোনটা ডিলিট হয়ে যাচ্ছে, তার কোর্সটা যেটা নিতেন ওইটাও ডিলিট হয়ে যাচ্ছে। A delete anomaly exists when certain attributes are lost because of the deletion of other attributes. For example, consider what happens if a faculty member leaves the course. All information about the course is lost. Okay? Clear সবার কাছে? স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার আমরা যদি ধরেন এই ফ্যাকাল্টির ডাটাটা ডিলিট করি, তো তাহলে আমাদের কোর্সের নাম তো সাধারণত আরেকটা টেবিলে থাকে। সেজন্য তো তো বলতেছি তাহলে এই টেবিলটা তো আমাদের নরমালাইজড অবস্থায় নাই, এই জন্য এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তোমরা যে স্কিমা ডায়াগ্রাম করছো এটা তো একটা সুন্দর সবকিছু পারফেক্ট অবস্থায় ছিল, ওখানে কোনো ধরনের এরকম নরমালাইজেশন রিলেটেড কোনো প্রবলেম ছিল না। এখন এখানে যে তিনটা টেবিল দেখতেছো কোনোটাই ভালো ডিজাইন না, এগুলো হচ্ছে ব্যাড ডিজাইন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে ডিজাইন আমরা যেগুলা, জি সরি সরি ইন্টারাপ্ট করছি। আমরা আমরা যেগুলা দেখলাম এতদিন, যে যে ইউনিভার্সিটি স্কিম, ওইগুলা আর কি নরমালাইজ করা ছিল অলরেডি, তাই না? এগুলো অলরেডি নরমালাইজ করা আছে এবং এগুলোর মধ্যে আসলে কোনো ঝামেলা নেই। এখন আমরা যেটা বলতেছি যে কিছু টেবিল দেখবো, এই টেবিলের মধ্যে আসলে ঝামেলা আছে, এটার মধ্যেও ঝামেলা আছে, এটার মধ্যেও ঝামেলা আছে এবং এটার মধ্যেও ঝামেলা আছে। কখনো আমাদের এই ঝামেলাগুলো দেখা দিলেই আমাদের যেটা হচ্ছে গিয়ে এই তিনটা চান্স বেড়ে যায়। আপডেট অ্যানোমালিও হইতে পারে, ইনসার্শন অ্যানোমালিও হইতে পারে, ডিলিশন অ্যানোমালিও হইতে হবে। হবেই এমন কোনো কথা নাই, হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। হুম। আচ্ছা, বুঝতে পারছি স্যার। প্রত্যেকটাই ব্যাড ডিজাইন এবং এগুলো এখানে ডাটা রিপিট করে। এই যে দেখো, একই ফ্যাকাল্টি হায়ার ডেট বারবার রিপিট করতেছে, তার আইডিটা বারবার রিপিট করতেছে, এই নামটা বারবার রিপিট করতেছে। তার মানে কি ডাটা রিডান্ডেন্সি এখানে আছে, প্রত্যেকটা টেবিলে ডাটা রিডান্ডেন্সি আছে। তো এগুলো প্রত্যেকটাই আসলে কি ডিজাইন বলো, ব্যাড ডিজাইন। ব্যাড ডিজাইন। তো এখন আমরা দেখবো এখানে যে কতগুলো আসলে এই নরমাল ফর্ম যেটা আছে, এখানে আমরা জাস্ট তিনটা নরমাল ফর্ম দেখবো। ফার্স্ট নরমাল ফর্ম আছে, সেকেন্ড নরমাল ফর্ম আছে, থার্ড নরমাল ফর্ম আছে। এটা ছাড়া ফোর্থ নরমাল ফর্ম, ফিফথ নরমাল ফর্ম, বয়েজ কোড নরমাল ফর্ম, এবং এগুলার আরো বেশ কমপ্লেক্স ম্যাথমেটিক্সও আছে। তো আমরা আসলে ওইদিকে যাব না, এক তো সময়ও নাই, প্লাস হচ্ছে এটা সম্ভবও না। তো সেজন্য আমরা জাস্ট প্রথম তিনটা নরমালাইজেশনের যে তিনটা আছে সেটা আমরা দেখবো। ওকে, সো এখন আমরা দেখবো ফার্স্ট নরমাল ফর্ম, এটার পরে আমরা দেখবো হচ্ছে গিয়ে সেকেন্ড নরমাল ফর্ম, এবং আজকে আমরা দেখে ফেলবো হচ্ছে গিয়ে থার্ড নরমাল ফর্ম। ওকে, তো আমি এখানে এটাতেও দেওয়া আছে, এটাতেও মোটামুটি ভালোভাবেই দেওয়া আছে। এটার সাথে সাথে আমি এই যে কই গেল, সেভেন্থ এডিশনে চলে যাই। সেভেন্থ এডিশনের যে নরমালাইজেশন যেটা দেওয়া আছে, হুম, সেটা যেটা হচ্ছে শুরুতেই চলে গেছে হচ্ছে কি ওই ক্যানোনিকাল কভার, লসলেস ডিকম্পোজিশন, মানে একটু কমপ্লেক্সেই শুরু করছে ওইটা দিয়ে। আমরা আসলে ওইটা দিয়ে যাচ্ছি না, আমরা এখানে
ওই জাস্ট সহজ তিনটা ওয়েতে ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম আর থার্ড নরমাল ফর্মটা দেখে ফেলবো। ওকে, আচ্ছা এখানে খেয়াল করো ফার্স্ট নরমাল ফর্ম তারও বেসিক্যালি দুইটা বৈশিষ্ট্য আছে, সেকেন্ড নরমাল ফর্ম এখানেও বেসিক্যালি দুইটা বৈশিষ্ট্য আছে, এবং থার্ড নরমাল ফর্ম এখানেও আসলে কয়টা বৈশিষ্ট্য আছে, দুইটা বৈশিষ্ট্য আছে। আমরা এই প্রত্যেকটা দুইটা করে বৈশিষ্ট্য দেখব। এখানেও একটা এক্সাম্পল, কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখানে যে তোমার এডিশন আছে 6 নম্বরের যে এডিশন, এখানেও আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমরা সবগুলো এক্সাম্পলই দেখা দিচ্ছি তোমাদেরকে। ওকে, আচ্ছা তো ফার্স্ট নাম্বার ফর্মে দুইটা বৈশিষ্ট্য। হুম, তো ফার্স্ট নাম্বার ফর্মে দুইটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে, দেখো এখানে বলে দিছিল ফার্স্ট নাম্বার ফর্মে একটা কন্টেইনস অনলি অ্যাটমিক ভ্যালুস, দেয়ার আর নো রিপিটিং গ্রুপস। তো আমাদের দুইটা জিনিস এখানে বুঝতে হবে, একটা হচ্ছে অ্যাটমিক ভ্যালু বলতে কি বোঝায়, আর একটা হচ্ছে কি রিপিটিং গ্রুপ বলতে কি বোঝায়। ওকে, তো আমরা এখানে বলি যে অ্যাটমিসিটি নিয়ে একটু আলোচনা এখানে আছে, একটু করে নিলে ভালো হয়। যেমন হচ্ছে কি আমরা যে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো বলি, সেই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো হচ্ছে কি আমাদের অ্যাটমিক। সো এটা আমরা একদম শুরুতে পড়ছিলাম যে অ্যাটমিক বলতে আসলে কি বুঝি, যে যেটাকে বেসিক্যালি আর কি করা যায় না, ভাঙা যায় না। ধরো হচ্ছে গিয়ে যদি আমরা এটাকে ভেঙে কোনো মিনিংফুল ইনফরমেশন পাবো না। যেমন ধরো হচ্ছে আমার একটা আইডি আছে, ধরো আইডি হচ্ছে কি আমার 101107 6। হ্যাঁ, তো আমি চাইলে কিভাবে লিখতে পারতাম না, ধরো আইডি 1, তারপর ধরো আইডি 2, তারপর কি লিখতাম আইডি 3, প্রথম ওয়ানটাকে এখানে দিতাম, পরের জিরোটাকে এখানে দিতাম, তারপরে ওয়ানটাকে এখানে দিতাম, 1 দিতাম, 0 দিতাম, 7 দিতাম, তারপর কি দিতাম, 6 দিতাম। অর্থাৎ আমি এইভাবে যদি আমি এই কাজটা করতাম, তাহলে কি সমস্যা হইতো, বা কেন আমরা এই কাজটা করি না, ওকে বলতে পারবা? আচ্ছা, অনেক বেশি অ্যাট্রিবিউট হয়ে যায়। আচ্ছা অনেক বেশি অ্যাট্রিবিউট হয়েছে, তার চাইতেও বড় কথা যেটা হচ্ছে গিয়ে মানে আমি শুধুমাত্র এই আইডি 4 থেকে কোনো মিনিংফুল ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারবো না। আমি যদি এই তিনটাও নেই, কোনো কি করতে পারবো না, কোনো মিনিংফুল ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারবো না। মিনিংফুল যদি ইনফরমেশন আমাকে পেতেই হয়, তাহলে কি করতে হবে, সবগুলাকে আমার জোড়া লাগায় তারপর আমি মিনিংফুল ইনফরমেশন পাবো। ঠিক আছে, কারণ এটা দেখে আমি আসলে কিছু বুঝবো না, আরেকজনের আইডি তো এরকমও হইতে পারে। তো আমি এই তিনটা দেখে কিছু বুঝতে পারবো, বা আরেকজনের আইডি অন্য জায়গায় চেঞ্জ থাকতে পারে। আইডির তো আমার অর্ধেক নাম্বার দেখে বা অল্প কোনো নাম্বার দেখে বা কিছু নাম্বার দেখে তো লাভ নেই, পুরো আইডি নাম্বারটাই আমাকে পাইতে হবে। এই কারণে এইটাকে আমার কি করা যায় না, এটাকে ভাঙা যায় না। ধরো আমার নাম হচ্ছে গিয়ে নাদিম, আমি কি এখন এক জায়গায় এন রাখলাম, এক জায়গায় এ রাখলাম, ডি রাখলাম, ই রাখলাম, ই রাখলাম, এম রাখলাম, এটা সমস্যা কি? সমস্যা হচ্ছে শুধু এম দেখে বা শুধু ই দেখে, শুধু ডি দেখে বা শুধু এ ডি ই এগুলো দেখে আমি কি করতে পারবো না, কোনো মিনিংফুল ইনফরমেশন পাবো না। সেজন্য হচ্ছে কি আমি এটাকে আর ভাঙতে পারি না। সো এই না ভাঙার কনসেপ্টটাকে আমরা কি বলি, এটাকে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে আমরা কি বলি, কি হয়, অ্যাটমিক হয়, অর্থাৎ এটাকে আর ভাঙা সম্ভব না। ঠিক আছে, সো আমাদের অ্যাট্রিবিউটের মধ্যে যত অ্যাট্রিবিউট তোমরা ইউজ করছো, সেই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো সব ছিল অ্যাটমিক, এগুলা কি আর ভাঙা সম্ভব নয়। আমরা কোনো অ্যাট্রিবিউটের মধ্যে এরকম ভ্যালু রাখছি, ধরো ফর এক্সাম্পল শান্ত তো এরকম রাখি নাই। হুম, যে একাধিক একসাথে আছে এরকম, মানে কি বলবো, যে আমরা কখনো এভাবে রাখছি, ধরো আইডি ড্যাশ নেম এভাবে রাখছি, ধরো আইডি 76 আন্ডারস্কোর নাদিম এভাবে রাখছি কখনো ডাটাগুলো, আমরা এরকম রাখছি আইডি নেম একসাথে, কোথাও পাইছো আমাদের ইয়াগুলাতে? স্যার তার কারণ কি, না কারণ স্যার না। এটা হচ্ছে গিয়ে দুইটা পরিপূর্ণ আলাদা জিনিস। এটা 70টা, এটা হচ্ছে আইডি আর এটা কি নাম, কাজেই এটা তো অ্যাটমিক না। এটা যেমন ছিল কি অ্যাটমিক, এটা অ্যাটমিক না। এটা 78 এর একটা মানে আছে, নাদিমের একটা মানে আছে। হুম, কথা বোঝা গেছে? সো এটা কি না বলো, নন অ্যাটমিক, যেহেতু এটাকে আমরা ভাঙতে পারতেছি। সো আমাদের টেবিল ডিজাইনের একটা নিয়ম হচ্ছে কি, আমাদের অ্যাট্রিবিউট গুলো কি হইতে হবে বলো, অ্যাট্রিবিউট গুলোকে আমাদের অ্যাটমিক হইতে হবে। ঠিক আছে, বোঝা গেছে কথা? ইয়েস স্যার তো এখানে যদি খেয়াল করো, ওই যে a domain is atomic if the elements of the domains are considered to be the indivisible, অর্থাৎ ডিভাইস করা যাবে না।
তো এগুলাই আর কি, যে স্টেট নন অ্যাটমিক ডোমেইন ইত্যাদি বলছে। এখন আমাকে কাছে জিজ্ঞেস করছে যে CS001 অথবা EEE1127 এগুলা কি অ্যাটমিক না নন অ্যাটমিক। তো এই জিনিসটা নিয়ে একটা বিতর্ক দেখা দিচ্ছিল শুরুর দিকে, যেমন হয়েছিল যখন এই যে দেখো এখানে বলছে ওরা যে হাগ ডারউইন এন্ড ক্রিস ডেড হ্যাভ সাজেস্টেড দ্যাট কর্ডস কনসেপ্ট, কর্ড কে ডাটাবেসের যিনি জনক, ঠিক আছে, concept of an atomic value is ambiguous. That is, this ambiguity has led to widespread confusion about how first NF should be understood. Okay, তো বেসিক্যালি এখানে যেটা ওরা বলতেছে যে কডের অর্থাৎ ডাটাবেসের যে জনক যে সে CS001 অথবা এই সাবজেক্টে যেটা দেখতেছো এইটাকে উনি বলতেছিল নন অ্যাটমিক, কিন্তু হাগ ডারউইন এবং ক্রিস ডেড বলতেছিল এটাকে অ্যাটমিক। তোমাদের মধ্যে কি এটা অ্যাটমিক না নন অ্যাটমিক? তোমার এই কোর্স সিএসসি কি জানি Atomic, sir. 311 এটা অ্যাটমিক না নন অ্যাটমিক? আমার কাছে তো মনে হয় অ্যাটমিক, কারণ শুধু সিএসি থেকে হয়তো আপনি ডিপার্টমেন্ট বেরোবেন, কিন্তু শুধু 111 বা 311 দিয়ে তো কোনো মিনিং নাই। সিএসি ইন জেনারেল কোনো, শুধু সিএসি দিয়ে আমরা ওরকম কিছু বুঝবো না, কিন্তু যদি সিএসি 311, সিএসি 373 এরকম কিছু একটা দেই তাহলে একটা মিনিংফুল ইনফরমেশন পাওয়া যায়। ঠিকই বলছো। তো বেসিক্যালি যেমন এটার ক্ষেত্রে যেমন ছিল, এটা যেমন পুরোপুরি মিনিংলেস, NADEE প্রত্যেকটা আলাদা ভাবে এই নাম্বারগুলো কি ছিল 100% মিনিংলেস ছিল। কিন্তু এইখানে যদি আমি দুইটা ভাগ করি এটা কিন্তু 100% মিনিংলেস। এটা দেখে বোঝা যাচ্ছে এটা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের কোর্স, এটা দেখে বোঝা যাচ্ছে এটা কোর্স কোড। কিন্তু এটাও ঠিক যে পুরো মিনিংফুল ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে দুইটা কি করতে হচ্ছে, কি জোড়া লাগায় কাজ করতে হচ্ছে। তো এখন কড বলছিল এইটা হচ্ছে গিয়ে নন অ্যাটমিক, অর্থাৎ এটাকে কি করা যায়, ভাঙা যায়। কিন্তু এই হার্ক ডারউইন আর ক্রিস ডেটের মতে ছিল এটা হচ্ছে গিয়ে অ্যাটমিক, ঠিক আছে। যেমন একইভাবে যদি আমি কোনো একটা দশমিক সংখ্যা 52.45 দিলাম, এটা অ্যাটমিক না নন অ্যাটমিক? একদিক দিয়ে বলা যেতে পারে যেমন এটা একটা 52 হচ্ছে পূর্ণ সংখ্যা আর দশমিকের পরের সংখ্যা হচ্ছে গিয়ে 45, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি হ্যাঁ ঠিক আছে যে এটা পরিপূর্ণ সংখ্যা 52 আর ভগ্নাংশ হচ্ছে 45, বাট ফুল মিনিংফুল ইনফরমেশন আমি যদি এক্সট্রাক্ট করতে চাই তাহলে কিন্তু আমাকে দুইটা জোড়া লাগাতেই হবে। সো এই জাতীয় যে ইয়েগুলো আছে, ফিল্ড গুলো আছে, যেমন দশমিক সংখ্যা, এই কোর্স কোডের ব্যাপার, তারপর কি আছে এই যে ফিক্স পয়েন্ট নাম্বার যেটা দশমিক সংখ্যা বললাম, অথবা বইয়ে যে আইএসবিএন নাম্বার আছে, তো এগুলা আর কি, এই জাতীয় যে জিনিসগুলো আছে, তো এগুলা এগুলা আমাদের ক্রিস ডেট আর হাগ ডেভিন বলতেছিল যে না এগুলো হচ্ছে গিয়ে অ্যাটমিক, এগুলোকে আর ভাঙা দরকার নাই। বা কর্ড যেটা বলছিল ডাটাবেসের জনক যিনি ছিলেন উনি বলছিলেন যে না এটা নন অ্যাটমিক, এগুলোকে ভাঙলেও তো মিনিংফুল ইনফরমেশন পাওয়া যায়। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এখন এখানে যে দুইটা বৈশিষ্ট্য বলছে, দুইটা বৈশিষ্ট্যের মধ্যে বলছে হচ্ছে গিয়ে কন্টেন্টস অনলি অ্যাটমিক ভ্যালু এবং দেয়ার ইজ নো রিপিটিং গ্রুপ, এই দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে ফার্স্ট নাম্বার ফর্মে থাকতে হইলে। তো এখন আমরা এখানে একটু দেখে ফেলি যে কই গেল। যেমন এখানে আমার বলছে, খেয়াল করো, যে এটা ফার্স্ট নর্মাল ফর্মকে ভায়োলেট করে, আইনটাকে লঙ্ঘন করে। কেন বলছে? তুমি যদি দেখো এখানে যে টেলিফোন নাম্বারগুলো দিচ্ছে কমা কমা দিয়ে দিচ্ছে। আমরা আসলে অ্যাট্রিবিউটের মধ্যে এভাবে কমা কমা দিয়ে ভ্যালু বসাইতে পারি। এটা আসলে কি, এই টেলিফোনটার একটা মানে আছে, এই টেলিফোন যেটা দেখতেছো দুইটা আলাদা আলাদা টেলিফোন, সো দুইটার আলাদা আলাদা মানে আছে। সো এই আসলে কি টেলিফোন নাম্বারটা কি হয়নি বলো, এটা অ্যাটমিক হয়নি, ঠিক আছে। এটা অ্যাটমিক হওয়া দরকার ছিল, মানে এটা একটা টেলিফোন নাম্বার, এটা আরেকটা টেলিফোন নাম্বার। তো এই আইডিয়া থেকে ওরা পরে যেটা করলো, হুম এই আইডিয়া থেকে ওরা যেটা করছে, হুম দেখো ওরা করছে টেলিফোন নাম্বার 1 করছে আর কি করছে, টেলিফোন নাম্বার করছে, কিন্তু এটাও আরেকটা ঝামেলা তৈরি করছে। এটা হচ্ছে কি রিপিটিং গ্রুপ, অর্থাৎ টেলিফোন নাম্বার 1 আর টেলিফোন নাম্বার 2 দুইটা বেসিক্যালি সেম অ্যাট্রিবিউট, মানে রিপিটিং গ্রুপ আমরা কিভাবে করি, মানে টেলিফোন নাম্বার 1 আর টেলিফোন নাম্বার 2 বুঝতেই পারতেছো রিপিট করতেছে, সো এগুলো হচ্ছে রিপিটিং গ্রুপ হয়ে গেছে। রিপিটিং গ্রুপও থাকতে পারবে না, এটাও ফার্স্ট নাম্বার ফর্মে অ্যালাউ করে না। সো আমরা রিপিটিং গ্রুপ বুঝবো কেমনে? বেসিক্যালি দেখো এই ভ্যালুটা প্রথম টেলিফোন নাম্বারে যে ডাটাগুলো আছে এগুলো যদি আমরা টেলিফোন 2 তে দিই, আর টেলিফোন 2 তে যেটা আছে সেটা যদি টেলিফোন 1 এ দিই, কোনো প্রবলেম আছে বলো? না স্যার। কোনো প্রবলেম নেই, কিন্তু আমি কি শেষের নামটা প্রথম নাম হিসেবে চালাইতে পারবো, বা প্রথম নামটা শেষের না নাম হিসেবে স্যার। চালাইতে পারবো? পারবো না,
কাজে ফার্স্ট নেম আর লাস্ট নেম কিন্তু আমাদের অ্যাটমিক না, বা টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার টু এগুলা কি বলো, রিপিটিং গ্রুপ। বাট এই দুইটা কি না, রিপিটিং গ্রুপ না। ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো হচ্ছে রিপিটিং গ্রুপ না, কারণ আমরা যদি অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো এক্সচেঞ্জ করি মিনিং ভুল হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমি এই টেলিফোন নাম্বারগুলোকে এখানে নিই আর এই টেলিফোন নাম্বারকে এখানে নিই, কোনো মিনিং কি হবে না বলো, চেঞ্জ হবে না। তাহলে আমাদের সলিউশন কি হইতে পারে, তুমি দুই ভাবে সলিউশন করতে পারো। একটা হচ্ছে এক টেবিলের মধ্যেই রাখতে পারো এইভাবে টেলিফোন নাম্বারগুলো দিয়ে। এটা অবশ্য খুব একটা ভালো সলিউশন না, কিন্তু ফার্স্ট নাম্বার ফর্মকে এটা কি করে, এটা অ্যালাউ করে। ফার্স্ট নাম্বার ফর্মে তুমি এটা বলতে পারো, হ্যাঁ কাস্টমার আইডি 1 পূজা পূজা লিখলা, সিং সিং লিখলাম, দুইটা টেলিফোন দুই জায়গায় লিখলা, ঠিক আছে। তো এটা অ্যালাউ করে। বাট তার চাইতে বেটার সলিউশন কোনটা, বা এর চেয়ে ভালো সলিউশন কোনটা, এর চেয়ে ভালো সলিউশন হচ্ছে কি এইটা, যে দুইটা টেবিলে ভেঙে ফেলা। এরকম হলে দুইটা টেবিলে ভেঙে ফেলা, একটাতে রাখছো কাস্টমার আইডি ফার্স্ট নেম লাস্ট নেম, আরেকটাকে ওই কাস্টমার আইডি গুলা ইউজ করে কি করছো, এখানে কি দিছো বলো, টেলিফোন নাম্বার গুলা দিছো। বোঝা গেছে? এটা হচ্ছে গিয়ে ফার্স্ট নরমাল ফর্মে আছে। এর আগেরটা কি ছিল, এর আগে যে দেখেছিলাম ওখানে একবার অ্যাটমিকের সমস্যা ছিল আর একবার হচ্ছে গিয়ে রিপিটিং গ্রুপের সমস্যা ছিল। তো যাই হোক, এখানেও দেখো ওরা একটা দিচ্ছে এক্সাম্পলের কথা বলছে, যেমন এখানে ওরা বলছে, এখানে দেখো যে রেড গ্রিন বা ইয়েলো ব্লু একসাথে লিখছে, দেখতে পাও? এগুলো কি না বলো তো, এটা কি সমস্যা দেখা দিচ্ছে এখানে, রিপিটিং গ্রুপের সমস্যা দেখা দিচ্ছে না অ্যাটমিকের সমস্যা দেখা দিচ্ছে? মানে কিসের সমস্যা দেখছে বলো? অ্যাটমিক স্যার। রেডের একটা মানে আছে, গ্রিনের একটা মানে আছে। আমি যদি কালার 1 আর কালার 2 দিয়ে দুইটা অ্যাট্রিবিউট তৈরি করি, তাহলে কিসের সমস্যা দেখা দিবে? রিপিটিং। রিপিটিং সমস্যা। তো আমার যদি এরকম হয়, তাহলে বেসিক্যালি বেস্ট সলিউশন হচ্ছে গিয়ে একে আমি দুইটা গ্রুপে ভাগ করে ফেলবো। তো একটা গ্রুপে রাখছি প্রোডাক্ট আইডি আর প্রাইস, আর একটা গ্রুপের মধ্যে রাখছি প্রোডাক্ট আইডি আর কালার। ওকে, তো এটা হচ্ছে কি, তাহলে আমাদের কি অবস্থা আছে বলো, ফার্স্ট নরমাল ফর্মে আছে। ওকে, এটা তোমরা একটু দেখবা, চিন্তা করবা, আরো বুঝতে পারবা। এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে সেকেন্ড নাম্বার ফর্ম যেটা আছে, সেটার প্রথম বৈশিষ্ট্যটা আমরা ফার্স্ট নাম্বার ফর্মে, যে এটাকে ফার্স্ট নাম্বার ফর্মে থাকতে হবে এবং অল নন কিড অ্যাট্রিবিউটস আর ফুলি ফাংশনালি ডিপেন্ডেন্ট অন দা প্রাইমারি কি। নন কি অ্যাট্রিবিউট মানে হচ্ছে যেগুলোতে কখনোই আমি এটাকে প্রাইমারি কি বা শুধু ইউনিক ভ্যালু হিসেবে চালাতে পারবো না, ঠিক আছে। নন কি অ্যাট্রিবিউট মানে হচ্ছে গিয়ে প্রাইমারি কি ছাড়া বাকি যে অ্যাট্রিবিউট গুলা, সেগুলা কি হইতে হবে, ফুলি, যে গাঢ় কালার করে দিচ্ছি, ফুলি ফাংশনালি ডিপেন্ডেন্ট অন দা কি হইতে হবে, প্রাইমারি কির উপর হইতে হবে। যেমন তোমাদের এখানে যেমন একটা, যদি এখানে একটা এক্সাম্পল দেখো, এখানে এটা একটা টেবিল দিচ্ছে, কাস্টমার আইডি দিচ্ছে, স্টোর আইডি দিচ্ছে, কি দিচ্ছে, পারচেজ লোকেশন দিচ্ছে। তুমি একটু খেয়াল করো ঠান্ডা মাথায়, এখানে প্রাইমারি কি কোনটা বলো তো, বলো তো প্রাইমারি কি কোনটা, কাস্টমার আইডি, কাস্টমার আইডি। কাস্টমার আইডি রিপিট করতেছে না? হ্যাঁ, তাহলে কি হবে, স্টোর আইডি আর পারচেজ স্যার লোকেশন। কাস্টমার আইডি আর স্টোর আইডি দুইটা মিলে হচ্ছে আমাদের প্রাইমারি কি হয়েছে, ঠিক আছে। জি স্যার। এখন আমার নন কি অ্যাট্রিবিউট কোনটা আছে, এইটা যেটা প্রাইমারি কি ছাড়া। এখন আমাকে বলতেছে এই নন কি অ্যাট্রিবিউটটা কি হইতে হবে, প্রাইমারি কির উপর ফুলি ডিপেন্ডেন্ট হইতে হবে। তার মানে এটা এটার উপরও ডিপেন্ডেন্ট হইতে হবে, এটা একই সাথে সাথে কার উপর ডিপেন্ডেন্ট বলো, কাস্টমার আইডি। এটা যদি একটু জিনিস খেয়াল করো, এখানে 1 মানে আসলে কি বোঝাচ্ছে, 1 মানে লস অ্যাঞ্জেলেস বোঝাচ্ছে, 3 মানে সান ফ্রান্সিসকো বোঝাচ্ছে। দেখো 1 লিখলেই কি লিখছে, লস অ্যাঞ্জেলেস লিখছে, 2 লিখলে কি বোঝাচ্ছে, নিউ ইয়র্ক লিখছে। দেখো 3 এর সময় কি বুঝাইছিল, সান ফ্রান্সিসকো বুঝাইছিল। খেয়াল করছো, দেখছো জিনিসটা? জি স্যার। তার মানে 1 মানেই লস অ্যাঞ্জেলেস, 3 মানে সান ফ্রান্সিসকো, 1 মানে লস অ্যাঞ্জেলেস, 3 মানে সান ফ্রান্সিসকো। তার মানে কি, এই যে ডাটাটা যেটা আছে, এটা কি তাহলে কাস্টমারের উপর নির্ভর করতেছে? এটা শুধুমাত্র কার উপর নির্ভর করতেছে, স্টোর আইডি। স্টোর আইডি। কিন্তু আমাকে কন্ডিশনে যেটা বলছে যে কিসের কি বলে, কি হইতে হবে, ফুলি ফাংশনাল ডিপেন্ডেন্ট হইতে হবে, পুরাপুরি। সো এখানে পুরাপুরি ফাংশনাল ডিপেন্ডেন্ট হয়নি, এখানে পার্শিয়ালি প্রাইমারি কির উপর কি বলবো তার ডিপেন্ডেন্সিটা আছে। ক্লিয়ার? জি স্যার। যেটা বললাম, এই সিনারিওটা হলে কি হবে, সেকেন্ড নন ফরওয়ার্ড ফর্মে অবস্থান। এখানে খেয়াল করো, যদি আবার যদি 1000 কাস্টমার থাকতো, সবাই যদি লস অ্যাঞ্জেলেসের সাথে সম্পৃক্ত থাকতো, এই লস অ্যাঞ্জেলেস কথাটা কয়বার লেখা আসতো বলো, 1000 বার। ডাটা
রিডান্ডেন্সি দেখা দিত এবং এটা এক ধরনের কি বলবো যে ব্যাড ডিজাইন। আমি এটা এখন তাহলে কিভাবে করব, এটাকে দুইটা টেবিলে স্প্লিট করে ফেলবো। একটা টেবিলের মধ্যে রাখবো হচ্ছে কাস্টমার আইডি আর স্টোর আইডি রাখবো, আর আরেকটা টেবিলের মধ্যে দেখো স্টোর আইডি রাখবো, আর এটা কি স্টোর আইডি করসপন্ডিং লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো এভাবে রাখবো। তো এখানে দেখো এখানে কিন্তু লস অ্যাঞ্জেলস একবারই আসবে, সান ফ্রান্সিসকো কয়বার আসবে, শুধুমাত্র একবার আসবে। বাট এই ডিজাইনে যদি খেয়াল করো এই ডিজাইনে বহুবার আসবে। হুম, সো এটা একটা ব্যাড ডিজাইন ছিল, অর্থাৎ সেকেন্ড নরমাল ফর্মে ছিল না। তাহলে সেকেন্ড নরমাল ফর্মে দুইটা, যে অল নন কি অ্যাট্রিবিউট ফুলি ফাংশনালি ডিপেন্ডেন্ট হতে হবে প্রাইমারি কির উপর, ঠিক আছে। তেমন একাধিক অ্যাট্রিবিউট মিলে যদি একটা প্রাইমারি কি তৈরি হয় তাহলে দেখা যায় যে ওর যত ওর একাধিক সবগুলো অ্যাট্রিবিউটের উপর কি হতে হবে বলো, নির্ভরশীল হইতে হবে। সো এখানেও দেখো ওরা একটা বলছে ফাংশনাল ডিপেন্ডেন্সি নিয়ে কিছু বলছে। যাই হোক, এখানে যেমন ওরা একটা এক্সাম্পল দিচ্ছে, খেয়াল করো। যেমন এইখানে যে প্রবলেমটা চলছে দেখো, একটা এই যে মডেল, দেখো তোমরা যদি খেয়াল করো এখানে দেখো একটা ম্যানুফ্যাকচারার মডেল, মডেল ফুল নেম, আর হচ্ছে ম্যানুফ্যাকচারার কোম্পানি। ছিল যে একটা ইলেকট্রিক টুথব্রাশ মডেল গুলা বলছে। ওই যে তোমরা যদি এখন অনেকে হয়তো ইউজও করো মেবি, ওই যে কিছু ইলেকট্রিক টুথব্রাশ আছে, ওই যে খেয়াল করছো কখনো, জানো ওই যে একটা ব্যাটারি লাগাই দিবা, ওই তোমার আর কষ্ট করে দাঁত ব্রাশ করতে হবে না, ও নিজে নিজেই ব ব ব শব্দ করে করে দাঁত ব্রাশ করবে। ঠিক আছে, শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. যেমন এখানে বলছে ম্যানুফ্যাকচারার, বিভিন্ন কোম্পানির নাম বলছে, এটা মডেলের নাম বলছে, আর মডেলের ফুল নেম বলছে এবং ম্যানুফ্যাকচারার কান্ট্রি বলছে। তাহলে দেখো প্রাইমারি কিন্তু এই দুইটা মিলে প্রাইমারি কি হয়েছে, ওকে। আর মডেল ফুল নেম আর ম্যানুফ্যাকচারার কান্ট্রি, তাহলে কি অ্যাট্রিবিউট কোনগুলা, এই দুইটা আমার কি কি অ্যাট্রিবিউট, আর বাকিগুলা কি আমার নন কি অ্যাট্রিবিউট। আর নন কি অ্যাট্রিবিউটকে কি হইতে হবে, প্রাইমারি কির উপর পুরোপুরি নির্ভরশীল হতে হবে। দেখো মডেল ফুল নেম বানাইতে কিন্তু এই দুইটা জোড়া লাগায় কি করছে বলো, এই দুইটা জোড়া লাগায় কি বানাইছে বলো, মডেলের ফুল নামটা বানাইছে। ক্লিয়ার? তাহলে মডেল ফুল নেম ম্যানুফ্যাকচারের উপরও নির্ভরশীল, আর কিসের উপর নির্ভরশীল বলো, মডেল, এই দুইটার উপরই নির্ভরশীল। কথা কি বুঝতে পারছো? মডেলের ফুল নেম ম্যানুফ্যাকচারের উপর নির্ভরশীল এবং কিসের উপর নির্ভরশীল বলো, মডেলের উপর। মডেলের উপরে কিন্তু সেটা নির্ভরশীল। কাজেই এটা কিন্তু কোনো প্রবলেম না, এইটা ঠিক আছে, এটা কিন্তু আমার সেকেন্ড নরমাল ফর্মকে ভায়োলেট করে নাই। আর 3 নম্বরে এটা যেটা আছে ম্যানুফ্যাকচারার কান্ট্রি, তো ম্যানুফ্যাকচারার মডেলের উপর নির্ভরশীল না ম্যানুফ্যাকচারের উপর নির্ভরশীল, না দুইটার উপরই নির্ভরশীল বলো। স্যার কোনটার উপরই তো না। ম্যানুফ্যাকচারার কান্ট্রি, টয়োটা গাড়ি কোথায় তৈরি হয় বলো, টয়োটা গাড়ি কই তৈরি হয়? হ্যালো, এতগুলো ছেলে মেয়ে আছো, বলো। জাপান, স্যার জাপানে। জাপানে তৈরি হয়েছে। অ্যালিয়ন হইলেও জাপানে হয়, হ্যারিয়ার হইলেও কোথায় হয়? জাপানে। তুমি যেটাই রওনা করো সেটাই কোথায় হবে, টয়োটা করোলা হইলেও কোথায় হবে? জাপান। জাপানে। কাজে কি ম্যানুফ্যাকচারার কান্ট্রি শুধুমাত্র কিসের উপর নির্ভর করে, ম্যানুফ্যাকচারের উপর। ম্যানুফ্যাকচারের উপর নির্ভর করে, মডেলের উপর নির্ভর করে না। কাজে ম্যানুফ্যাকচারার কান্ট্রি শুধু ম্যানুফ্যাকচারের উপর নির্ভরশীল, মডেলের উপর নির্ভরশীল না। কাজে এটা কি করছে, সেকেন্ড নরমাল ফর্মকে কি করছে বলো, ভায়োলেট করছে। এবং এই কারণে জার্মানি জার্মানি, ইটালি ইটালি, এই জিনিসগুলা বারবার রিপিটেশন দেখা দিচ্ছে। তাহলে আমি কিভাবে আলাদা করব, তাহলে আমাকে কিভাবে আলাদা করতে হবে, আগের বার এটা যে যে স্টাইলে আলাদা করছিলাম, এখানে আমি যে স্টাইলে আলাদা করছিলাম সেই স্টাইলে আমাকে কি করে ফেলতে হবে বলো, এটা আমি যে বুদ্ধিতে আলাদা করছিলাম সেই বুদ্ধিতেই আমি আলাদা করে ফেলবো। ওকে, সো এখানে দেখো ওরা যে আলাদা করে দিয়েছে, যেহেতু এইটা এই দুইজনের উপর নির্ভরশীল, একে আর সরানো দরকার নাই। বাট পরবর্তীতে কি করব, ম্যানুফ্যাকচার কান্ট্রি শুধুমাত্র কার উপর নির্ভরশীল, ম্যানুফ্যাকচার উপর নির্ভরশীল। কাজে এই দুইটাকে আমি আলাদা টেবিলে নিয়ে যাব। সো দেখো তাই কিন্তু করছে, যে ম্যানুফ্যাকচারার রাখছে আর ম্যানুফ্যাকচারের কান্ট্রি আলাদা রাখছে। এই কারণে দেখো জার্মানি জার্মানি আর রিপিট হয়নি, জার্মানি একবারই আসছে। আর বাকি যেহেতু মডেল ফুল নেম যেহেতু এই দুইজনের উপরই নির্ভরশীল, কাজে এই দুইটাকে রেখে মডেলটাকে রেখে দিচ্ছে। ক্লিয়ার? উপরেরটা সেকেন্ড নরমাল ফর্মে ছিল না, আমরা এখানে সেকেন্ড নরমাল ফর্মে বানাইছি। সবাই বুঝছো? জি স্যার। তাহলে এখানেও ইয়েস স্যার। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড নরমাল ফর্ম গেল। এখন থার্ড নরমাল ফর্মে যেটা আছে, সেকেন্ড নরমাল ফর্মে থাকতে হবে এবং দেয়ার ইজ নো ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে, ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। তো সেকেন্ড নরমাল ফর্মে থাকতে হবে, এটা তো আমরা বুঝলামই।
আর ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি আসলে বলতে বোঝায় ট্রানজিটিভ আসলে জিনিসটা কি। তো আমি ট্রানজিটিভ জিনিসটা আমি প্রত্যেকবারই যেটা বুঝি, যদি গরু ঘাস খায় আর আমি যদি গরু খাই আর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যদি থাকে অ্যালাউ করে, তাহলে আমি কি খাই বলো? ঘাস। যদি এ ইমপ্লাইজ বি হয়, বি ইমপ্লাইজ কি হয় বলো? সি হয়। তাহলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যদি থাকে বা ট্রানজিটিভ এটা থাকে, তাহলে আমাকে কি বলতে হবে? এ ইমপ্লাইজ সি। ঠিক আছে, এখানে আমাদের অ্যাট্রিবিউট দেখতে হবে কোনো ধরনের ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে কিনা। ঠিক আছে, বলতেছে ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। এখানে একটা দেখো বইয়ের একটা এক্সাম্পল দিতে পারো। সরি, ওকে। সো এখানে যদি খেয়াল করো, এটা বুক আইডি দিছে, জনরা আইডি দিছে, জনরা টাইপ দিছে এবং প্রাইস দিছে। সো দেখো বুক আইডি 1 2 3 4 5। সো এটা যদি জনরা টাইপ 1 হলে গার্ডেনিং, 1 হলে গার্ডেনিং, 2 হলে স্পোর্টস, 3 হলে ট্রাভেল, তারপর প্রাইস দিছে। তাহলে এখানে প্রাইমারি কি কোনটা বলো? বুক আইডি। বুক আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। এখন যদি খেয়াল করো, প্রাইসটা কিসের উপর নির্ভর করে? গার্ডেনিং এর উপর নির্ভর, বই টাইপের উপর নির্ভর করে, না সরাসরি বইটার উপর নির্ভর করে? সরাসরি বইয়ের উপর নির্ভর করে না। একটা বই যখন তুমি কিনতে চাও, এটা কি আর কম্পিউটার আর্কিটেক্টের হলে দাম বেশি নিবে আর ডাটাবেসের হলে বইয়ের দাম কম হবে, এরকম কি কোনো ব্যাপার আছে? বেশি না। গার্ডেনিং হলে বেশি হবে, এরকম কিন্তু পাও না। সরাসরি কিসের উপর নির্ভরশীল বলো? ওই বইটার উপর বইয়ের উপর নির্ভরশীল। কাজেই প্রাইস কিন্তু সরাসরি বুক আইডির উপর নির্ভরশীল। এখন যদি খেয়াল করো যে জনরা টাইপ বেসিক্যালি কি, এক হইলে গার্ডেনিং হচ্ছে, ঠিক আছে, মানে এটা বেসিক্যালি কি হচ্ছে, জনরা টাইপটা বুক আইডির উপর নির্ভরশীল, মানে জিনিস প্রথম কার উপর নির্ভরশীল হচ্ছে? জনরা টাইপের উপর। জনরা টাইপটা বেসিক্যালি প্রথমে নির্ভর হচ্ছে জনরা আইডির উপর। জনরা জনরা আইডি। আইডিটা হচ্ছে কি কার উপর? বুক আইডি। বুক আইডি। সো বুক আইডি 1 এটা জনরা টাইপ 1, বুক আইডি 2 এটা জনরা টাইপ 2, বুক আইডি 3 আবার জনরা টাইপ 1। বাট এই 1 মানে হচ্ছে আবার গার্ডেনিং, ঠিক আছে। এই বইগুলো তো গার্ডেনিং এর বই, বাট মাঝখানে আসলে কি আছে? এই জনরা অ্যাট্রিবিউটটা আইডি আছে, আছে। এই অ্যাট্রিবিউটটা আছে। সো বেসিক্যালি একটা ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে। জনরা টাইপটা বুক আইডির উপর নির্ভরশীল, বাট থ্রু জনরা আইডি। সো এখানে একটা ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে, এই জিনিসটা থাকতে পারবে না। এই জিনিসটা থাকার কারণে এই গার্ডেনিং গার্ডেনিং এই শব্দগুলো বারবার রিপিট করতেছে। তোমাকে আগের মতো স্প্লিট করে ফেলতে হবে। স্প্লিট করার সিস্টেমটা কি দেখো, ওই যে বুক আইডি, জনরা আইডি, প্রাইস নিয়ে লিখলাম, আর আরেকটা টেবিল বানাইলাম, সেই টেবিলের মধ্যে আমি কি লিখলাম? জনরা আইডি রাখলাম, সেখানে বলে দিলাম এটা গার্ডেনিং, এটা স্পোর্টস, এটা ট্রাভেল। ঠিক আছে, এই হচ্ছে এটা করার সিস্টেম। তার মানে এখানে কি নাই বলো? ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি নাই, কাজে এটা থার্ড নরমাল ফর্মে আছে। সো এই বইয়ের উদাহরণটা কি আছে খেয়াল করো। এই বইয়ের উদাহরণ যেটা দিছে, যদি একটু খেয়াল করো, এই বইয়ের উদাহরণ দিছে, দেখো একটা টেবিল দিচ্ছে। এই টেবিলের মধ্যে কোথায় প্রবলেমটা তৈরি হচ্ছে দেখো তো। টুর্নামেন্ট দিচ্ছে, ইয়ার দিচ্ছে, উইনার দিচ্ছে, উইনার ডেট অফ বার্থ দিচ্ছে। ইন্ডিয়ানা ইনভাইটেশনাল 1998 হয়েছিল, ফেডরিকসন চ্যাম্পিয়ন হয়েছিল, ক্লিভল্যান্ড ওপেনে কি হয়েছিল, বব ইয়া হয়েছিল, আবার ডেস মোইন্স মাস্টার্স ওইখানে আবার ফেডরিকসন হয়েছিল। সো আমার এখনো বলতে হবে তোমাকে, প্রাইমারি কিন্তু আন্ডারলাইন করে দিয়েই দিছে। এখন কোথায় ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে এটা তোমাদের এখানে একটু বলতে হবে। বলো তো কি কোথায় আছে? স্যার উইনারের সাথে। হ্যাঁ, উইনারটা কি দুইটার উপর নির্ভরশীল না একটার উপর নির্ভরশীল? স্যার উইনার একটার উপর নির্ভরশীল। কোনটার উপর? প্রাইমারি কি স্যার? টুর্নামেন্ট আর ইয়ার। তাহলে কি উইনার তাহলে কি দুইটার উপরই নির্ভরশীল, মানে দুইটা অ্যাট্রিবিউটের উপরই নির্ভরশীল, তাই তো? জি স্যার, জি দুইটার স্যার। উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে উইনার ডেট অফ বার্থ, উইনারের উপর নির্ভরশীল। তাহলে উইনার ডেট অফ বার্থ বেসিক্যালি উইনারের উপর নির্ভরশীল, উইনারটা আবার কার উপর নির্ভরশীল? টুর্নামেন্ট এবং ইয়ার। তার মানে কি এখানে একটা কি আছে, এখান থেকে এইখানে আসছে, এখান থেকে আবার কি আছে এখানে আছে। সো এখানে কি একটা ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে, যে কারণেই খেয়াল করো এই যে এই যে যেখানে উইনার সেম, সেখানে তার ডেট অফ বার্থটা বারবার কি করতেছে বলো? রিপিট করতেছে। কাজে এটাকে যদি আমি কি করতে চাই বলো?
ইয়ার ফর্মে আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। সো আমি একটাতে রাখবো টুর্নামেন্ট ইয়ার এবং উইনারের নাম, আর এটা টেবিলের মধ্যে কি রাখবো, উইনারের নাম রাখবো এবং ডেট অফ বার্থ কি থাকলো না। আমি মোটামুটি তাড়াতাড়ি ফার্স্ট নরমাল ফর্ম, সেকেন্ড নরমাল ফর্ম, থার্ড নরমাল ফর্ম এবং নরমালাইজ ডিলিশন অ্যানোমালি, ইনসারশন অ্যানোমালি আর আপডেট অ্যানোমালি, এই জিনিসগুলো পড়াই দিলাম। ওকে, ক্লিয়ার? জি স্যার।